আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করছি আমাদের পাঠ্য লেখক শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় গল্প নিয়ে। গত একটা অনলাইন ক্লাস আমরা করেছি, কিন্তু সেটা অল্পক্ষণের জন্য। এই অনলাইন ক্লাসে নিজেদের সঙ্গে আরও ভালোভাবে পরিচিতি, আরও ভালোভাবে যাতে আমরা ক্লাসটা করতে পারি, তার জন্য প্রথম দিন আমরা অনলাইনে নিজেদের সঙ্গে আরও ভালোভাবে পরিচয় করেছি। আমরা বুঝে গেছি যে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে গেছো। এখন যারা অনলাইন ক্লাসে আজকের আসেনি, তোমাদের দায়িত্ব থাকবে তাদেরকে আজকের ক্লাসের ভিডিওটাকে শেয়ার করে দেওয়া। আর আমি আমাদের যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু এই ভিডিওটা দিয়ে দেবো। যারা আজকের এই মুহূর্তে ক্লাস করতে পারছে না, তারা পরে আবার ভিডিওটা দেখে নিতে পারবে। তাহলে কারোর কোনো সমস্যা থাকবে না। এটা হতে পারে যে কারোর এই মুহূর্তে অন্য কোনো কাজ রয়েছে, অন্য কোনো হয়তো অনলাইন ক্লাস করছে, এটা হতেই পারে। আবার এই মুহূর্তে বাড়িতে হয়তো মোবাইলটা নেই, বাবা বা মা মোবাইলটা কাজের জায়গাতে নিয়ে গেছে, ফলে এই মুহূর্তে অনলাইনে আমি অনেককে পাচ্ছি না। তারপরে নেটওয়ার্কের সমস্যা থাকেই, তোমরা জানো। যারা আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিনে কেউ প্রেজেন্টেশন দিচ্ছে, ওটাকে অফ করো, এটাতে প্রবলেম হচ্ছে আমার। এই যে স্ক্রিন প্রেজেন্টেশন যেটা এখানে খুলে গেল দেখতে পাচ্ছি, এটাকে অফ করে দাও। তো নেটওয়ার্কের স্লো হওয়ার কারণে অনেকে হয়তো এই মুহূর্তে ক্লাস করতে পারছে না। তোমাদের এখন ক্লাস করতে করতে এরকম হতে পারে কেউ হয়তো মাঝপথে লেফট হয়ে যেতে পারে। তো তোমাদের আবার দায়িত্ব হবে রিজয়েন করা। আমি তোমাদেরকে অ্যাডমিট করে নেব। আর যদি না পারো, তাতেও খুব একটা চিন্তার কোনো কারণ নেই। তার কারণ ভিডিওটা কিন্তু আমি তোমাদের সেন্ড করেই দেব। তো আজকের আমরা আলোচনা করছি পরাজয় নিয়ে। প্রথমেই আমি বলেছিলাম গত ক্লাসে যে আমরা কিন্তু আমাদের সিলেবাসে এই গল্পটা রয়েছে, এইটা মাথায় রেখে পড়াশোনা করবই না। আমরা কিন্তু পড়াশোনা করব যে আমাদের এইরকম কোনো গল্প সিলেবাসে নেই। শুধু আমরা যেমন গল্প পড়ি, গল্প পড়তে তো সবারই ভালো লাগে, তো আমরা যেমন গল্প পড়ি, হয়তো পড়ার বইটাকে ফেলে দিয়ে এক পাশে সরিয়ে দিয়ে আমরা কিন্তু লুকিয়ে গল্প পড়ি, মায়ের চোখে বাবার চোখে যাতে পড়ে না যায়। কারণ বাবা মা হয়তো বলেও যে নিজেদের এত পড়া থাকতে, নিজেদের সিলেবাসের এত চ্যাপ্টার থাকতে, তো তোমরা এই গল্পের বই টইগুলো পড়ছো, তারপরে টিভি দেখছো, গান শুনছো, সিনেমা দেখছো, ইত্যাদি ইত্যাদি বলেই। তো তার জন্য আমাদের অনেক সময় কী করতে হয় না, একটু লুকাতে হয় যে গল্পের বই, আমার গল্প পড়তে ভালো লাগে, আমার সিলেবাসের গল্প আমার কাছে বোরিং, ওটা দেখলে কেমন যেন মনে হয় এটা যেমন কঠিন, একটা একঘেয়েমি, একটা কেমন যান্ত্রিক, ওগুলো দেখলে আমার কেমন ভয় লাগে, বোঝা বলে মনে হয়। তো আমি প্রথমেই বলবো যে এই যে বোঝা, এই বোঝাটাকে মাথা থেকে সরিয়ে এক সাইডে রেখে দাও। এটা ভাবারই দরকার নেই। এটা আমাদের সিলেবাসে আছে, আমাদের বইতে আছে, এটা আমাদের পড়তেই হবে। পরীক্ষার জন্য, নাম্বার পাওয়ার জন্য একেবারে ভুলে যাও, দরকারই নেই। আমরা কিন্তু এই গল্পটার উপরে আমরা নিজেদের মতো করে আলোচনা করব। এই গল্পটাকে এমনভাবে আমরা পড়বো বা বুঝবো, যেখান থেকে কিন্তু আমরা দারুণ একটা মজা খুঁজে পেতে পারি। মজা, আনন্দ। এই মজা ছাড়া, আনন্দ ছাড়া কোনো পড়াই ভালো লাগবে না। তুমি যদি ভাবো যে আমি পরীক্ষার জন্যই পড়ছি, তাহলে 2 দিন পড়বে, 3 দিনের দিন তোমার এতটাই বিরক্তি আসবে, তোমার মনে হবে দূর, রাখলো পরীক্ষা, ও পড়াশোনা থাক, আমি বাবা টিভি দেখি, আমি বাবা কার্টুন দেখি, আমি বাবা গেম খেলি, আমি বাবা সিরিয়াল দেখি, আমি আর গল্প বই পড়ি, এগুলো ইচ্ছে করবে, মোবাইল নিয়ে ঘাঁটি, এগুলো ইচ্ছে করবে। দরকারই নেই তুমি পরীক্ষার জন্য পড়ছো। আমার এই যে সাবজেক্ট, এই বাংলার কথা বলছি, এর আগের দিনও বলেছিলাম যে বাংলাটা পড়বে নিজের জন্য, পড়বে নিজের ভালো লাগার জন্য পড়বে। এই বাংলা থেকে কোথাও না কোথাও তোমাদেরকে মজাটা, আনন্দটা
ওটাকে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বের করব। পরাজয় গল্পের মধ্যে এই রকমভাবেই কিন্তু আমরা আমাদের আনন্দটা, মজাটা, খুশিটাকে বের করব। কিভাবে বের করব? কারণ পরাজয় গল্পে ফুটবলের কথা আছে, ফুটবল খেলার কথা আছে। আর ক্লাস 8-এর ছাত্র, ফুটবল খেলতে কে না চায়? ফুটবল খেলা একটা দারুণ মজার খেলা। এই ফুটবল খেলার জন্য পাগল হয়ে যাও তোমরা। আর ফুটবল খেলার জন্য অনেকে পাগল হয়ে গেলেও কেউ কেউ হয়তো নানান অসুবিধার কারণে, নানা সমস্যার কারণে হয়তো খেলতে পারে না, কিন্তু তারা দর্শক হয়। এবং দর্শক হয়ে যখন মাঠের পাশে দাঁড়িয়ে খেলাটা দেখে, তারা কী ভাবে? তারা কিন্তু ভাবে যে আমি দর্শক নই। যখন একটা ফুটবল নিয়ে কেউ এগিয়ে যায় গোলের দিকে, তখন ভেতরে একটা টান টান একটা উত্তেজনা, হ্যাঁ, একটা কী হয় ভাব দর্শকদের মধ্যে। তখন ওই মুহূর্তে দর্শক কিন্তু দর্শক হয়ে থাকে না। ওই মুহূর্তে দর্শক কী হয়ে যায়? না, খেলোয়াড় হয়ে যায়। অর্থাৎ যে খেলোয়াড় বলটা নিয়ে যাচ্ছে, সেই খেলোয়াড়ের সঙ্গে দর্শক একাত্ম হয়ে যায়। দর্শক ভাবে আমি কিন্তু দর্শক নই, আমি খেলোয়াড়। এবং ঠিক তখনই ওই দর্শকের ওই খেলা দেখাটার প্রতি যে ইন্টারেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। এবং সে কিন্তু উত্তেজিত হয়ে আরও উৎসাহিত করতে থাকে যে নিয়ে যাও, বল নিয়ে যাও, মারো, এইভাবে মারো। কিন্তু বাই চান্স যদি বলটা গোলে না মেরে একটু পাস দিয়ে চলে গেল, মিস হয়ে গেল, তখন কিন্তু কপালে হাত পড়ে যায় দর্শকের। ইস, যা, পারলি না এটা মারতে, এই জিনিসটা, এই সহজ বলটা মারতে পারিস না, হ্যাঁ, ও কত এইদিকে কত ফাঁকা ছিল, তোর কি দেখতে পাস না নাকি গোলে? ওই দিকে মারতে পারলো তোকে। তো কেন করে? কারণ হচ্ছে দর্শক তখন ওই খেলোয়াড়ের সঙ্গে পুরোপুরি মিশে গেছে, একাত্ম হয়ে গেছে। আর ওই মিশে যাওয়াটা, ওই একাত্ম হয়ে যাওয়াটাই আমাদের কি করে? না, আমাদেরকে দারুণ আনন্দ দেয়। তাহলে আনন্দ খুঁজে যদি না পাই, মজা যদি খুঁজে না পাই, ভালো লাগা যদি খুঁজে না পাই, শুধু বাংলা কেন, কোনো সাবজেক্ট কখনোই ভালো লাগবে না। তাহলে সেই মজাটা যদি আমরা এই বাংলার ভেতরে খুঁজতে পারি, তাহলে বাংলা এত ভালো লাগবে, এত ভালো লাগবে। বাংলা তো সাহিত্য, আর সাহিত্যের মধ্যে কিন্তু সমস্ত জিনিস রয়েছে। বাংলার মধ্যে মানে সাহিত্যের মধ্যে সমস্ত জিনিস ভরপুর হয়ে রয়েছে। তুমি বাংলাতে ইতিহাসকে পাবে, বাংলাতে ভূগোলকেও পাবে, বাংলাতে তুমি বিজ্ঞানকে পাবে। বাংলার মধ্যে সব সাবজেক্টের একটা সংমিশ্রণ পাবে। তার মানে ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, অঙ্ক পড়ো, বিজ্ঞান পড়ো, যাই পড়ো না কেন, বাংলা যেন তোমাকে একেবারে সাজিয়ে ভরে তুলে রাখবে, ডালি ভরে সাজিয়ে রাখবে। কারণ বাংলার মধ্যে আনন্দ আছে, মজা আছে, বাংলার মধ্যে রং আছে, রস আছে, রূপ আছে। আর সাহিত্য মানুষ শুধু পরীক্ষার জন্য পড়ে না। মানুষ সাহিত্য পড়ে কিসের জন্য? নিজের ভালো লাগার জন্য। যে বাবা পড়তে পড়তে আমাদের ভালো লাগছে না, অন্য সাবজেক্ট পড়তে পড়তে আমরা বোর হয়ে যাচ্ছি, আমাদের কেমন যেন আমরা যান্ত্রিক হইতে, মাথা কাজ করছে না, তখন সাহিত্য তোমাদেরকে কী দেবে? সেইখান থেকে বের করে নিয়ে আসবে। সাহিত্য তোমাদেরকে আনন্দ দেবে। সাহিত্য তোমাদেরকে এই বদ্ধ জীবন থেকে, এই চার দেওয়াল থেকে নিয়ে যাবে একটা কল্পনার জগতে। সেখানে যে আনন্দ, সেখানে যে মজা, সেখান থেকে তুমি নিজেদের যে এনার্জিটা, নিজেদের যে উদ্যমটা, শক্তিটা, প্রাণস্ফূর্ততা, উচ্ছলতা, সেগুলোকেই খুঁজে পাবে। তার মানে সাহিত্য ঠিক তখনই দরকার হয় যখন মানুষ ভেঙে পড়ে। সাহিত্য ঠিক তখনই দরকার হয় যখন মানুষ ব্যর্থ হয়, যখন মানুষ পিছিয়ে পড়ছে। কথা কিন্তু এখন বলো না, একটু জাস্ট শোনার চেষ্টা করো। আমি কিন্তু বলছি যে গল্প পড়ো, শুধু আমাদের এই গল্পের বইয়ের গল্প নয়, গল্প পড়ো, যত রকমের গল্প আছে, ইন্টারেস্ট পাচ্ছ গল্প পড়ো। কবিতা গুনগুনিয়ে আবৃত্তি করো। আবৃত্তি সবাই করতে পারো না তো কী হয়েছে? আমিও করতে পারি না, হ্যাঁ, আমি করতে পারি না, কিন্তু আমি ওই কবিতাটার যে অর্থ, সেই অর্থটাকে বুঝে কী করব? নিজের মতো করে আমার ভেতরের যে ফিলিংসটা, মানে আমার ভেতরের যে অনুভূতিটা, সেই অনুভূতিটাকে প্রকাশ করার চেষ্টা করব। তবে গিয়েই ভালো লাগবে। আর এখন তো হাতের কাছে সবই আছে, মোবাইল আছে, সাউন্ড রেকর্ডার আছে, ভয়েস রেকর্ডার আছে, কত অ্যাপস আছে, ডাউনলোড করো। এক একটা গল্প আমি তোমাদেরকে যেমনভাবে পাঠিয়েছি, তোমরা নিজেরা ওটা সুন্দর করে রিডিং পড়ো, দারুণ করে একটা গল্প যেন চলছে, মনে হবে কি খেলার মাঠে একটা খেলা চলছে, টান টান উত্তেজনা। রেকর্ড করো, দেখো, নিজের গলা শোনো, বারবার শোনো, তাহলে কী হবে? দেখবে তোমার গলাটা সত্যি খুব সুন্দর। আর ওইভাবে যদি রেকর্ড করে তুমি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে পারো, সেই বন্ধুও কিন্তু দেখবে যে বাহ,
এ তো খুব সুন্দরভাবে রেকর্ড করেছে, এত সুন্দর গল্পটা করেছে যেন একটা নাটকের মতো, যেন টান টান একটা উত্তেজনা, একটা ক্লাইম্যাক্স, দারুণ ব্যাপার। তো সেই ক্রিয়েটিভিটিকে আমরা টেনে বের করবো এখন, কারণ এখন সেই সময়টা আমাদের এসেছে। আমরা ঘরের ভেতরে আবদ্ধ হয়ে রয়েছি, কিন্তু আমরা তো বাঙালি, বাঙালিদের মাথা তো খুব চলে। তো সেই মাথাটাকে আমরা কাজে লাগাবো। কিসের জন্য কাজে লাগাবো? না আমাদের ভেতরে থাকা যে প্রতিভা, আমাদের ভেতরে থাকা যে ক্রিয়েটিভিটি, মানে সৃজনশীলতা, ওটাকে টেনে বের করব। এখন আমাদের সময় আসছে আত্মসমীক্ষার, আত্মদর্শনের। নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে চিন্তা করো, তুমি কি পারো, তুমি কি পারো না, খুঁজে দেখো। অনেক কিছুই পারি আমরা, শুধু ওই 4টে বই পড়তে পারি তা নয়, আমরা অনেক কিছুই পারি, অনেক কিছুই পারি। আর সেই অনেক কিছু পারি, তার জন্য কী করতে হবে? নিজের ভেতরে ডুবে যেতে হবে। যে গান পারে গান করো, যে আবৃত্তি পারে আরও আবৃত্তি চর্চা করো, যে নাটক পারে নাটক চর্চা করো, যে ফুটবল খেলতে পারে, আরে ফুটবল খেলার জন্য মাঠে গেলে তো পুলিশের বাড়ি পড়বে, ওকে দরকার নেই, বাবা মাও যেতে দেবে না। তাহলে বাড়ির সামনে ছোটোখাটো যদি জায়গা থাকে, ওখানেই ফুটবল খেলো। একটা ঘরের ভেতরে একটু ফাঁকা করে দিয়ে মারো বল। হ্যাঁ, মজা আনন্দ সব আমরা আমাদের ওই বদ্ধ জীবন থেকেই বের করে নিয়ে আসবো, বের করেই নিয়ে আসবো। দেখিয়ে দেবো যে ওই করোনা পরিস্থিতি যতই আমাদেরকে ঘর বন্ধ করে রাখুক না কেন, আমরা বাঙালিরা ঠিক রাস্তা কিন্তু তৈরি করে নেব, কেউ আমাদের আটকাতে পারবে না। ঠিক তেমনিভাবে এই শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের যে পরাজয় গল্প, এই গল্পে আমরা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে গল্পের মধ্যে ডুবে যাব। গল্পের যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে, চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোর সঙ্গে আমরা মিশে যাব, একাত্ম হয়ে যাব। তো আমাকে বলো কেউ, নিশ্চয়ই তোমরা সবাই পড়ে নিয়েছো, আমাকে বলো যে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের এই পরাজয় গল্পের মেন ক্যারেক্টার, মানে প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র কে? রঞ্জন সরকার। ওকে, বলার পরেই সাউন্ডটা মিউট করে দেবে। রঞ্জন সরকার, রঞ্জন সরকার, রঞ্জন সরকার বসে বসে ভাবছে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন, দিনের পর দিন ভাবছে, ঘন্টার পর ঘন্টা ভাবছে। কি ভাবছে? কি ভাবছে? কি ভাবছে? টেলিফোনের সামনে বসে ভাবছে, ভাবছে রঞ্জন সরকার তোমাকে আর নেই দরকার। রঞ্জন সরকার নিজে ভাবছে। কি ভাবছে? রঞ্জন সরকার ভাবছে, রঞ্জন সরকার তোমাকে আর নেই দরকার। বলো, রঞ্জন সরকারকে কাদের দরকার নেই আর? রঞ্জন সরকার বুঝলো? রঞ্জন সরকারের ক্লাব, বড় ক্লাব, রঞ্জন সরকারের ক্লাব, বড় ক্লাব। সেই বড় ক্লাবের নাম এখানে দেওয়া নেই, কিন্তু সেই বড় ক্লাবের একজন দারুণ খেলোয়াড়। রঞ্জন সরকার স্ট্রাইকার, দারুণ খেলোয়াড়। এককালে তো তার সামনে তার প্রতিপক্ষ দাঁড়াতেই পারতো না, তার রাইভাল ক্লাব দাঁড়াতেই পারতো না। এখন হয়তো সে কম গোল দেয়, হয়তো বা এমন গোল দেয় যা হয়তো চোখে পড়ার মতো নয়, কিন্তু তার মানে এই নয়, একজন জাত খেলোয়াড় যার পায়ের স্কিল আছে, অসাধারণ খেলা সে এখনও দেখাতে পারে। ঠিক তেমনিভাবে আমরা প্রত্যেকে নিজেদেরকে নিয়ে ভাবব। আমরা শুধু ফুটবল খেলাকে নিয়ে ভাববো না, আমরা এইটা নিয়ে ভাবব যে কেউ যদি অসাধারণ হয় নানা দিকে, সে যদি চেষ্টা করে, তাহলে আবার তার সেই যে আগের স্কিলটা ফিরিয়ে আনতে পারে। মানুষ যদি চেষ্টা করে, মানুষ যদি মনের দিক থেকে দৃঢ় হয়, মজবুত হয়, একবার যদি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, তার নিজের উপরে যদি সে আত্মবিশ্বাসটাকে অর্থাৎ কনফিডেন্সটাকে ফিরিয়ে আনতে পারে, তখন কেউ তার সামনে আর কোনো দিন দাঁড়াতে পারবে না। অনেক সময় হয়, আগে ভালো খেলতাম, আগে ভালো পড়াশোনা করতাম, আগে ভালো নাচ করতাম, আগে ভালো গান করতাম, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে একটু অবহেলা হচ্ছে, ভালো করতে পারি না। কিন্তু ভালো করতে পারি না তো অন্যের চোখে, আমি ভালো করতে পারি আমার চোখে, কারণ আমি জানি আমি জানি আমার মধ্যে কী রয়েছে। তাহলে কেউ যদি অবহেলা করে, কেউ যদি মনে করে যে আমাকে দূরে সরিয়ে দেবে, আমাকে অপমান করবে, আমাকে ডাকবে না, তাহলে কি করব? তাহলে কিন্তু দেখিয়ে দিতে হবে যে আমি কিন্তু ফুরিয়ে যাইনি, আমি কিন্তু ওই রকম ফেলনা নই, আমার আগের মতো কিন্তু ক্ষমতা আছে। রঞ্জন সরকারের ক্লাব রঞ্জন সরকারের প্রতি বঞ্চনা করেছে,
রঞ্জন সরকারকে অবহেলা সহকারে দূরে সরিয়ে দিয়েছে। রঞ্জন সরকারের প্রতি একটা অমর্যাদাকর বা অপমানজনক ব্যবহার করেছে, যেটা রঞ্জন সরকার কোনো দিন ভুলতে পারবে না। এবারে আমাকে বলো, তোমাদের জীবনে কি এরকম কোনো দিন হয়নি যে তুমি কাউকে খুব ভরসা করো? সেটা তোমার বন্ধুবান্ধব হতে পারে, সেটা তোমার বাবা মা হতে পারে, সেটা তোমার বাড়ির আর কেউ হতে পারে, সেটা তোমার পাড়া প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজনও হতে পারে। তুমি কিন্তু তাকে খুব ভালোবাসো, তাকে কিন্তু খুব ভরসা করো, তাকে বিশ্বাস করো, তার জন্য তোমার মনে হয় যে আমি সব করতে পারি। জীবনে কিন্তু আমাদের এরকম কেউ না কেউ থাকে, যার জন্য কি হয়, মনে হয় কি সব উজাড় করে দিতে পারি। কিন্তু এমনও হতে পারে তুমি যার জন্য এত ভাবছো, যার জন্য তুমি এত করছো, যার জন্য তুমি এত নিজেকে উজাড় করে দিতে চাইছো, হঠাৎ করে যদি তার কাছ থেকে আঘাত পাও, তাহলে কী হবে? মনটা ভেঙে যাবে না? কী হবে? মন ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে তো। এটা তো হয় যে আমি আমার বাবাকে, আমার মাকে এত ভালোবাসি, এত ভরসা করি, এত কথা বলি নিজের কথা, মনের কথা, বা বন্ধুকে, আর সেই বন্ধু কিনা কী করলো? আমাকে অপমান করলো। সেই বন্ধু কিনা এখন আমার থেকে মুখ ঘুরিয়ে রাখছে, আমার সঙ্গে যোগাযোগ করে না। তখন একটা মনের ভেতরে কষ্ট হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এবার তুমি কি করবে? একবার চেষ্টা করবে তার সঙ্গে যোগাযোগ করতে, দুবার চেষ্টা করবে, ফোন করবে, তার বাড়ি যাবে। কিন্তু সে যদি বাড়ি গেলেও বুঝিয়ে দেয়, ফোন করলেও বুঝিয়ে দেয়, এই আমি তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি তোকে চিনি না। আরে সাউন্ড স্পিকার মিউট কর, মাইক মিউট কর রে মৃণাল সরকার। হ্যাঁ, তো আমি তোকে চিনি না, তাহলে আমাদের আত্মসম্মানে লাগবেই, আমাদের আত্মমর্যাদায় ধাক্কা লাগবে, আমরা তখন কষ্ট পাবো। এবং প্রিয়জন, আপনজন যখন আঘাত করে না, শুধু কষ্টটা কষ্ট হয়ে থাকে না, সেটা অভিমানের পর্যায়ে চলে যায়, অভিমান, আর সেই অভিমান রাগের পর্যায়ে চলে যায়। তখন মনে হয় এত বড় স্পর্ধা, আমি তোমার জন্য জীবন পাত করছি, আমি অন্য ক্লাবের যে বিশাল বড় টাকার অফার ফিরিয়ে দিয়েছি, কত টাকা দিতে চাইছে ওরা, রঞ্জন সরকার আমার ক্লাবে আসো, তোমাকে এত টাকা দেবো, অনেক সুযোগ সুবিধা দেবো, বড় চাকরি দেবো, কত কী দেবে, অফার দিচ্ছে। কিন্তু আমি কেন যাচ্ছি না? রঞ্জন সরকার কেন যাচ্ছে না? কারণ রঞ্জন সরকার তার ক্লাবকে ভালোবাসে, খুব ভালোবাসে। কারণ সেই ক্লাবকে প্রাণ মনে করে, জীবন মনে করে। তার গায়ে কত নম্বর জার্সি পরে খেলে রঞ্জন? 10 নম্বর জার্সি পরে খেলে। ওই 10 নম্বর, হ্যাঁ, এই যে আমার গায়ে একটা টি শার্ট দেখছো, ধরে না এটা জার্সি। তো রঞ্জন সরকারের কাছে এই যে জার্সি 10 নম্বর, এই 10 নম্বর জার্সিটা তার কাছে মা, তার কাছে প্রাণ। আর সেই প্রাণের জন্য কিন্তু অত টাকার অফার, অত সুযোগ সুবিধা, অত প্রলোভন, সমস্ত কিছু অবহেলা ভরে সরিয়ে দিতে পেরেছে। কারণ সে তার ক্লাবকে ভালোবাসে, নিজের প্রাণের থেকে হয়তো বেশি ভালোবাসে। অথচ আজকের দেখা যাচ্ছে ক্লাবের বার পুজো। আচ্ছা, বার পুজো কি জানো? না, খুঁটি পুজো। ওই যে দুর্গা পূজার আগে দেখা যায় না যে অনেক ক্লাব কি করে, খুঁটি পুজো করে বা বার পুজো করে, প্যান্ডেলের আগে সকাল 7টায় ডাকে, আর বলে যে চলে আসতে মাঠে। রাইট। তাহলে এই যে বার পুজো, আচ্ছা এই বার পুজোটা কবে হয়েছিল? ডান। বার পুজোটা পয়লা বৈশাখের দিন হয়েছে। তাহলে পয়লা বৈশাখের দিন হাল খাতার দিন, ওই দিনই বার পুজো হচ্ছে ক্লাবের। তাহলে সেই বার পুজোতে রঞ্জন সরকারকে এর আগে বহুবার ডাকা হয়েছে, সবার আগে তাকে জায়গা দেওয়া হয়েছে, গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, সকাল স্নান করে সে চলে গেছে বার পূজাতে তার ক্লাবে অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা, সাউন্ড কিন্তু দু একজনের মিউট নাই, আমি বলছি কিন্তু কথা বলার পরে সাউন্ড মিউট করে দাও, আমি না লেফট করে দেবো। তাহলে বার পূজাতে এর আগে অনেকবার তাকে সবার আগে নিমন্ত্রণ করা হয়েছে, গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গত বছর রঞ্জন সরকার দেখলো তার প্রতি যেন কেমন একটু উদাসীন ভাব,
কেমন একটা দূর দূর ভাব, দূরত্ব রেখে দিচ্ছে। রঞ্জন কিন্তু খুব একটা গুরুত্ব দেয়নি, ভাবছে হয়তো নতুন যে খেলোয়াড়রা আসছে ক্লাবে তাদের দিকে একটু নজর দেওয়া দরকার আছে। আর ও তো পুরনো খেলোয়াড়, ও তো ভালো খেলে, ও তো সবার একবারে চোখের মণি, তাই না? ওকে তো দরকার। ঠিক আছে, ওদের দিকে নজর দিচ্ছে, দিকে আমার দিকে নজর না দিলেও চলবে, কিন্তু একটু মনের ভেতরে খুঁত খুঁত করেই ছিল যে আমার দিকে নজর দিচ্ছে না মানে অবহেলা করছে, মানে সত্যি আমাকে কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে কিনা। হ্যাঁ, দূরে সরিয়ে দিচ্ছে। সে টের পেলো এবছর বার পূজার দিন তার আগে থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি, কোনো টেলিফোনও করেনি, গাড়ি পাঠানো তো দূরের কথা, সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে বসে আছে। আর কার সামনে বসেছিল? একটা টেলিফোন। এই যে ধরো আমার মতো গালে হাত দিয়ে বসে রয়েছে, এই যে সামনে টেলিফোন, হাঁ করে বসে রয়েছে, কখন একটা টেলিফোন আসবে, কখন টেলিফোনের আওয়াজটা শুনবে, রিং শুনবে, আর দৌড়ে গিয়ে ছুটে গিয়ে এক ছুটে গিয়ে কানে দেবে, হ্যালো। আমরা তো করি বাবা, আমরা করি না? আমরাও কিন্তু কোনো মানুষের জন্য যদি অপেক্ষা করি, সে মানুষের সঙ্গে যদি আমাদের ঝগড়াঝাটি হয়ে যায়, রাগারাগি হয়ে যায়, মান অভিমান হয়, তখন কিন্তু আমরা ভাবি আমি ফোন তো করবো না, আমাকে ফোন একটা যদি করে তাহলে আমি খুব খুশি, মনের ভেতরে একটা তৈরি হয়, এরকম আশা থাকে যে আমাকে করুক, ফোনের কাজে বসে থাকি, আমাকে ফোনটা করুক। এবারে ফোনটা করলে কি খুশি, কি আনন্দ। আর ফোনটা যদি না করে, অর্থাৎ আশা নিয়ে বসে রয়েছি, হতাশ হয়ে গেলাম, তখন মনটা ভেঙে যায়। আর মন যখন ভেঙে যায় তখন তার প্রতি অভিমানটা আরও বেশি করে হয়। যে ক্লাবের প্রতি তার এতটা অ্যাটেনশন, সেই ক্লাব তার দিকে কোনো অ্যাটেনশন দিচ্ছে না, এমনকি বার পূজাতে ডাকলোও না। অপেক্ষা করে করে রঞ্জন সরকার তার ভেতরে থাকা অভিমান, রাগ, কষ্ট সবটাই একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং অপেক্ষা করে করে সে এক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বলো কি সিদ্ধান্ত নিল? স্যার, রঞ্জন সরকার এই সিদ্ধান্ত নিল যে সে অপর বড় দলের যে প্রেসিডেন্ট, তার সঙ্গে যোগাযোগ করবেন, মানে স্বপন বাবুর সাথে যোগাযোগ করে অন্য ক্লাবে যোগ দেবে। আচ্ছা, অন্য ক্লাবের যে স্বপন বাবুর কথা বলেছো, স্বপন, তো সেই স্বপন দা বলে রঞ্জন তো ডাকলো, কি স্বপন কি প্রেসিডেন্ট ছিল না সেক্রেটারি ছিল? সেক্রেটারি। বড় ক্লাবের, অন্য একটা বড় ক্লাবের সেক্রেটারি হচ্ছে স্বপন। তো স্বপনকে সে তো প্রথমে 2 দিন অপেক্ষা করেছিল, যে হ্যাঁ, অবশ্যই 2 দিন অপেক্ষা করেছিল। অপেক্ষা করে তখনও পর্যন্ত দেখলো যে কেউ তাকে ডাকেনি, ডাকার জন্য এলো না, যোগাযোগই করেনি। তখন বাধ্য হয়ে রঞ্জন কী করলো না, অন্য বড় ক্লাবের সেক্রেটারির সঙ্গে ফোন করলো, স্বপন দা, আমি রঞ্জন বলছি। আর স্বপন দা তো রেডি হয়ে বসে আছে। স্বপন দা আর এই ক্লাবের যে আরও বড় পদে বসে রয়েছে এই ঘোষবাবু এই ক্লাবের কি কোথাও বলা হয়নি, বলো কি ঘোষবাবুকে কি বলা হবে? সম্ভাব্য প্রেসিডেন্ট, সম্ভবত প্রেসিডেন্ট, কারণ সেক্রেটারির ঊর্ধ্বে প্রেসিডেন্ট। হ্যাঁ, স্বাভাবিক। এটাকে তোমাদের মনে রাখতে হবে। আমাদের গল্পে কোথাও বলা হয়নি, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে সেক্রেটারি যদি স্বপন হয় তাহলে নিশ্চয়ই প্রেসিডেন্ট হবে ঘোষবাবু। তো স্বপনের সঙ্গে কথা বলল রঞ্জন, এবং স্বপন, ঘোষবাবু এরা তো রেডি হয়ে বসেছিল, একেবারে রেডি হয়ে বসেছিল। সম্ভবত এর আগে রঞ্জন সরকারের মতো একজন খেলোয়াড়কে তাদের দলে, তাদের ক্লাবে নেওয়ার জন্য তারা অনেকবার নিশ্চয়ই অফার দিয়েছে, অনেক টাকার অফার দিয়েছে, কিন্তু ওই টাকার অফার ঘুরিয়ে দিয়েছে রঞ্জন। কিন্তু আজকের ওই বড় ক্লাব রঞ্জনকে পাওয়ার মতো একটা সুযোগ পেয়ে গেছে। রঞ্জন নিজে উপযাজক হয়ে, মানে এগিয়ে এসে বলছে, আমি তোমাদের ক্লাবে আসতে চাই। তাহলে বলো, এই সুযোগটা কি হাতছাড়া করা উচিত কি উচিত নয়? বড় ক্লাব ভালো খেলোয়াড়দেরকে নেবে, আর ভালো খেলোয়াড়দেরকে নিতে পারলে তাদের ক্লাবের যে মান, যশ, খ্যাতি বিশাল জায়গায় পৌঁছে যাবে। এই রকম ধরনের ক্লাবে খেলোয়াড়দেরকে টেনে নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু এই শুধু পরাজয় গল্পে নেই, এরকম বিভিন্ন ক্লাবের এই টেন্ডেন্সি আছে কি আছে নাই বলো? আছে।
বড় ক্লাবরা কী করে, বেশি বেশি পয়সা দিয়ে নিয়ে নেবে। ওই যে ইউরোপের ক্লাবগুলোর কথা ভাবো, মেসিকে নিয়ে এখন হচ্ছে না স্যার, মেসি ম্যানচেস্টার সিটিতে যাওয়ার কথা। তাহলে হ্যাঁ স্যার। এমনি এমনি যাবে? নিশ্চয়ই বিশাল বড় বড় অফার পাবে না? কত সুযোগ হ্যাঁ সুবিধা, স্যার। টাকা টাকা, কোটি 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 টাকা। আমাদের সেগুলো কল্পনায় আসবে না, এত কোটি টাকার ব্যাপার। তো যাই হোক, তাহলে যারা খেলাধুলা করে, যারা খেলার জগতে আছে, তারা জানে এখানে কী ধরনের ভয়ঙ্কর রাজনীতি হয়, এখানে কী ধরনের বঞ্চনা হয়, অবহেলাও হয়, কীভাবে মানসিকভাবে মানুষকে শেষ করে দেয় খেলোয়াড়দেরকে। একেবারে খেলোয়াড়রা, বহু খেলোয়াড় কিন্তু ডিপ্রেশনে চলে যায়, ওখান থেকে উঠে দাঁড়াতে পারে না। দারুণ ট্যালেন্ট আছে খেলাধুলাতে, দারুণ ট্যালেন্ট, কিন্তু শুধুমাত্র রাজনীতির শিকার হয়ে অনেক সময় বঞ্চিত হয়ে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যায় আর উঠে দাঁড়াতে পারে না। অথচ খেলা হচ্ছে দুনিয়ায় সব থেকে একটা মজার, ভালো লাগার, ভালোবাসার, পরিচিতির একটা বিশাল যশ খ্যাতির। অথচ এখানেই সব থেকে বেশি রাজনীতি, এখানে বেশি বঞ্চনা, অবহেলা, এখানে বেশি টাকার খেলা। যাই হোক, বড় ক্লাবের প্রেসিডেন্ট ধরে নিলাম আমরা ঘোষবাবুকে। সেই ঘোষবাবু স্বপনের কাছ থেকে যখন শুনলেন যে রঞ্জন সরকার দলে আসতে চাইছে, তখন এক মুহূর্ত দেরি করলেন না। তখন স্বপনবাবুকে, মানে স্বপনদাকে ঘোষবাবু কি বলছেন, তোমরা একটা পেজ খোলো বলছি, 167 পৃষ্ঠা খোলো। হ্যাঁ স্যার, খুলেছি। না, 169 পৃষ্ঠা খোলো। দেখো ওখানে ঘোষদা আছে না, মাঝামাঝির দিকে দেখো তো, ঘোষদা আছে না? হ্যাঁ স্যার। এবারে দেখো নিচের দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর লাইন দেখো, নিচের দিক থেকে 10 নম্বর লাইন। ঘোষদা একটা বড় খবর আছে স্যার, এই লাইনটা। রাইট, ঘোষদা একটা বড় খবর আছে, এই লাইনটা পাওয়া গেছে। হ্যাঁ স্যার। তো স্বপন টেলিফোন করছে তাদের ক্লাবের প্রেসিডেন্ট ঘোষদাকে ফোন করে বলছে যে ঘোষদা একটা বড় খবর আছে। তো ঘোষদা বলছে কি? ওই রঞ্জন, মানে রঞ্জন সরকার আমাদের ক্লাবে আসতে চাইছে। ঘোষদা বলছে সত্যি? হ্যাঁ, ওর সঙ্গে আমার পাকা কথা হয়ে গেছে, আপনি ওর সঙ্গে একটু কথা বলুন। ঘোষবাবু বলছে হ্যাঁ দাও। এইবারে স্বপন রঞ্জনের হাতে টেলিফোনটা ধরিয়ে দিয়ে বলল যে নাও। স্বপন রঞ্জনের হাতে টেলিফোন ধরিয়ে দিয়ে কী বলছে, নাও ঘোষদা কথা বলবেন, ঘোষদা কথা বলবে, নাও। তো রঞ্জন বলছে হ্যালো। রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল। কেন কেঁপে উঠলো বুঝতে পারছো তো? একে তো কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, অভিমান আছে তার ক্লাব থেকে, আর তার উপরে কী করছে, যে ক্লাবকে সে এত ভালোবাসে সেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছে অন্য ক্লাবে। কষ্ট থাকবে না? গলা তো ধরে আসবে, গলা ধরে আসছে কান্নায়, গলা কেঁপে যাচ্ছে, হ্যালো মানে বলতে পারছে না জোরে। তখন ঘোষদা বলছে রঞ্জন কেমন আছো ভাই, কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ক্লাব, আমাদের ক্লাবে তোমাকে স্বাগত। আমার স্বপ্ন ছিল তুমি অন্তত একবার আমাদের ক্লাবের জার্সি গায়ে দাও। এতদিনে সে স্বপ্ন সফল হলো রঞ্জন, তোমায় আমরা মাথায় করে রাখবো তুমি যদি আমাদের ক্লাবে আসো। তখন রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি, একটা ম্লান মানে হালকা, ম্লান মানে হচ্ছে একটু অনুজ্জ্বল, অস্পষ্ট, মলিন হাসি খেলে গেল, আর বলল আমি কিন্তু টাকার জন্য দল ছাড়ছি না ঘোষবাবু। তখন ঘোষবাবু বলছে জানি, আরে তুমি সেরকম ছেলেই নও, আমি জানি না তোমাকে, আমি তো জানি। যাই হোক, তোমার প্রাপ্য সম্মান কিন্তু তুমি পাবে, তোমার প্রাপ্য সম্মান আমাদের ক্লাবে এলে যে প্রাপ্য সম্মান, আমরা যথার্থ আদর্শ যে খেলোয়াড় তাকে আমরা কিন্তু যথাযোগ্য সম্মান দিই, সেই তুমি পাবে। তুমি ভাই একটু স্বপনকে ডেকে দাও তো। এবারে রঞ্জন টেলিফোনটা এগিয়ে দিল স্বপনের দিকে। স্বপন সাড়া দিতেই ওদিক থেকে ঘোষদার গলা ভেসে এলো, আর ঘোষদা চাপা গলায় বলছে, কি বলছে, চাপা গলায় একটু উল্লাস নিয়ে বলছে। ঘোষদা বলছে ভালো করে দেখো লাইনের দিকে, স্বপন একদম ফাইনাল করে নাও, টাকার জন্য কিছু ভেবো না কিন্তু, হ্যাঁ যত টাকা লাগে লাগুক দেবো। এই রঞ্জনকে আমাদের দলে টেনে নিতে পারলে ওদের মুখে একবারে ঝামা ঘষিয়ে দেওয়া যাবে, বুঝলে তো, একদম ঝামা, একদম মুখে চুনকালি মাখিয়ে দিতে পারবো। আর শোনো, ব্যাপারটা কিন্তু চেপে রাখবে, কেন
কারণ যদি কেউ জানতে পারে তাহলে রঞ্জনকে কিন্তু তার ক্লাবের দলের লোকজন কিন্তু নিয়ে চলে যাবে, বা অন্য ক্লাবও তাকে টেনে নিতে পারে। ব্যাপারটা কিন্তু চেপে রাখবে, আর রঞ্জনকে বলবে যে সই করার, আমাদের ক্লাবের সঙ্গে সই করার আগে পর্যন্ত কেউ যেন জানতে না পারে, বুঝলে? স্বপন বলছে ঠিক আছে। এবারে স্বপন রিসিভারটাকে রেখে দিয়ে রঞ্জনের সামনে গিয়ে বসে বলছে, ঘোষদা বলেছেন সই করার আগে তোমার দল ছাড়ার কথা যেন কেউ না জানে। রঞ্জন বলছে আমিও তাই চাই, আমিও চাই কেউ না জানুক। স্বপন বলছে তো তবে তুমি সই করবে, কবে সই করবে? প্রথম দিনেই? প্রথম দিন যখন জয়েন করবে তখন সই করবে? হ্যাঁ। রঞ্জন বলছে হ্যাঁ, প্রথম দিনেই। তাহলে দেখো রঞ্জন কিন্তু একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে, তৈরি। রঞ্জন তৈরি হয়ে আছে যে আমি ক্লাব ছাড়ছি, এই বড় ক্লাবে আমি যোগ দিচ্ছি, এবং প্রথম দিনেই আমি ওই ক্লাবের সঙ্গে চুক্তিপত্রে সই সাবুত করে ফেলবো। আমাকে কেউ আর আটকাতে পারবে না। একেবারে মনস্থির করে ফেলেছে। ও অনেক ভেবেছে, 2 দিন ধরে ভেবেছে, বহু ভেবেছে, কেউ যোগাযোগ করেনি। আমি একজন এত বড় খেলোয়াড়, আমার মধ্যে এত ট্যালেন্ট, আর আমার প্রতি এত অবহেলা, এত বঞ্চনা দেখাচ্ছি। আমি যে ফুরিয়ে যাইনি, আমি কিন্তু দেখাবোই দেখাবো, দেখিয়ে ছাড়বো। রঞ্জন সরকার, তোমরা বলছো ক্লাব থেকে আর নেই দরকার, রঞ্জন সরকারের দরকার আছে কি আর নেই, সেটা আমি রঞ্জন সরকার দেখাবো। হ্যাঁ, এইভাবে কেউ যখন আমাদের প্রতি অবহেলা করে, আমাদেরকে যখন ঠেস দেয়, সরিয়ে দেয় দূরে, তখন আমরা কিন্তু উল্টে আমরা মুখে বলি না, কাজে অনেক সময় দেখিয়ে দিই যে যাকে অবহেলা করেছো, যাকে তুমি একদিন সরিয়ে দিয়েছো, সে কিন্তু বড় হয়ে তোমার সামনে আসবে, তোমাকে দেখাবে তুমি তাকে যে অবহেলা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে ঠিক করনি। হ্যাঁ, এই রকম আঘাত কিন্তু কারোর জীবনে আসবে, তোমাদের জীবনেও আসতে পারে এখন, আবার আগামী দিনেও কিন্তু তৈরি থাকো। অবহেলা আসতে পারে, বঞ্চনা আসতে পারে, শিক্ষার জগতে অবহেলা, গানের জগতে, নাটকের জগতে, খেলাধুলার জগতে, সব জায়গাতে ট্যালেন্ট থাকা সত্ত্বেও অবহেলা তৈরি হয়, বঞ্চনা তৈরি হয়, আমরা তখন ভেঙে পড়ি। আমি বলছি কাউকে, সবাইকে বলছি, কেউ কিন্তু ভেঙে পড়বে না, বঞ্চনা অবহেলা আসবেই। সবাই যে তোমার ট্যালেন্টের মর্যাদা দেবে তা নয়, তোমাকে কাছে টেনে নেবে তা নয়, তোমার ট্যালেন্ট দিয়ে তোমাকেই কিন্তু রাস্তা তৈরি করতে হবে। প্রথমবার যদি তুমি অবহেলা পাও, ঠিক আছে, মন ভাঙবে, কিন্তু মনটাকে শক্ত করো, তারপরে বুঝিয়ে দাও যে তুমি যেটা করেছো সেটা ঠিক করনি। আমি কিন্তু একেবারে তুচ্ছ নই, আমি কিন্তু অবহেলার পাত্র নই, দেখো কি করতে পারি, ট্যালেন্ট আমার আছে, তার জন্য আমি দেখিয়ে দেবো। আমি কথায় বলবো না, কাজে দেখাবো আমি। হ্যাঁ, রঞ্জন সরকার কাজে দেখাতে চাইল, এবং রঞ্জন সরকার যখন সই সাবুত করলো, তখনই স্বপন তাকে পাঠিয়ে দিল কোথায়? কলকাতা থেকে বল, কোথায় পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে সিকিমের পেলিংয়ে। পান্ডিম আর কাঞ্চনজঙ্ঘার তুষার শৃঙ্গগুলোর দিকে তাকিয়ে বসে আছে মাউন্ট পান্ডিম হোটেলে। তাহলে সিকিমের কোন হোটেলে রঞ্জন সরকার উঠেছিল? কোন হোটেল? স্যার মাউন্ট